বিশাল পরিবর্তন। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিশাল পরিবর্তন বাংলা শস্য বিমা খারিফ 2024-এর ফর্ম ফিল আপে। কী দাদা, কী ভাবছেন? ইতিমধ্যে ভুল করে ফেলেছেন তো, নাকি ভুল করতে যাচ্ছিলেন? সঠিকভাবে ফর্ম ফিল আপটি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি পঞ্চানন, আপনাদের সাথে, আপনাদের পাশে, সঠিক তথ্য নিয়ে সবার থেকে আগে। চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক বাংলা শস্য বিমা খারিফ 2024-এর ফর্ম ফিল আপটি। আজকে আমরা দেখব বাংলা শস্য বিমা খারিফ 2024 মরশুমে ধানের জন্য কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। এবং আজকের এই ভিডিওটি যাদের নিজের নামের ক্ষেত্রে জমি আছে তাদের জন্য এই ভিডিওটি। শুরুতে কয়েকটা বিষয় না বললেই নয়, যেগুলো সাধারণত আমাদের মনের মধ্যে কনফিউজ থাকে। দেখুন, যেহেতু পুরো ফর্মটি বাংলা ফরম্যাটে আছে, তাই আমরা পুরোটাই বাংলাতে ফিল আপ করবো, কিন্তু ব্যাংকের ডিটেলস জায়গাটা যেটা আছে আমরা ইংলিশে ফিল আপ করবো এবং সংখ্যাগুলো সব ইংলিশে লিখব। অর্থাৎ ধরুন 1 2 3 এভাবে আমরা না লিখে 1 2 3 এভাবে আমরা লিখব। আরেকটা জিনিস, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়, মানে আপনার ভোটার কার্ড না থাকে, তাহলে আপনি এই বিমার ফর্মটি ফিল আপ করতে পারবেন না। কারণ ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক, আপনার ভোটার কার্ড বাধ্যতামূলক। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো জমি। আপনার জমি যেখানে আপনি বিমার জন্য ফর্ম ফিল আপ করবেন সেইখানে। একটু মন দিয়ে শুনুন, আপনি যে ব্লকের বাসিন্দাই হন না কেন, আপনার জমি যে ব্লকে আছে আপনি সেই ব্লকে ফর্মটি জমা করবেন। আর ধানের জন্য বিমাটি যেহেতু জিপি ইউনিট, তাই যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই জমি আছে আপনাকে সেই গ্রাম পঞ্চায়েতের জিপি কোঅর্ডিনেটরের কাছেই আপনাকে জমা করতে হবে ফর্মটি। তাতে যদি আপনার 5টা আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েতে জমি থাকে, আপনাকে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ফর্ম জমা করতে হবে এবং ফর্মের উপর প্রতিটি দাগ নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। আসুন এরপর আমরা মূল ফর্মটাতে চলে আসি। দেখুন, ফর্মের প্রথমেই যেটা আমাদের একটু লক্ষ্য করে নেব, যে বছর যে ফর্মটা আছে সেটা আমাদের খারিফ 2024 মরশুমের ধানের জন্য বটে কি না। অনেক ক্ষেত্রে হয় পুরানো ফর্ম যদি আপনারা কোথাও পেয়ে থাকেন, ভুল করে ফিল আপ করে ফেলবেন না, খারিফ 2024 মরশুমের ধানের জন্যটা ব্যবহার করবেন। আর তারপরে যে অংশটা আছে মধ্যস্থতাকারী বিবরণ, এখানে কিন্তু কোনো লেখার কিছু প্রয়োজন নেই। এখনও পর্যন্ত খবর অনুসারে মধ্যস্থতাকারী বিবরণের কোনো লেখার কিছু এখানে প্রয়োজন নেই। তারপরে আসি কৃষকের নাম। আধার, ভোটার বা ব্যাংকের পাসবইয়ে যে ধরনের নাম আছে বাংলাতে এখানে কৃষকের নামটা লিখে দিবেন। আর যদি পুরুষ হন সেক্ষেত্রে পিতা টিকমার্ক দিয়ে বাবার নামটা লিখে দিবেন। যদি কোনো মহিলা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে স্বামী টিকমার্ক দিয়ে এখানে তার স্বামীর নামটা লিখে দিবেন, বা যেখানে যেটা প্রযোজ্য হবে মাতা পিতা অভিভাবক লিখে দিবেন। বয়সটা আপনি কী করবেন, ভোটার কার্ডে যে আপনার ডেট অফ বার্থ আছে সেখান থেকে কারেন্ট ডেট পর্যন্ত যেটা হচ্ছে আপনার বয়সটা, সেই একটা হিসাব করবে আপনি লিখে দিবেন। বাকি লিঙ্গের ক্ষেত্রে তো স্বাভাবিক জিনিস, পুরুষ হলে পুং লিখবেন, যদি কোনো মহিলা অ্যাপ্লাই করেন সেখানে স্ত্রী লিখবেন। ভোটার কার্ড, দেখুন এখানে একটা জিনিস না বললেই নয়, যেটা মন দিয়ে শুনবেন, ভোটার কার্ড বা এপিক নাম্বার আবশ্যিক তো লেখা আছে আপনাকে লাগবেই, সেটা নয়, কিন্তু কৃষক বন্ধু করানোর সময় আপনি যে ভোটার কার্ডটা দিয়ে কৃষক বন্ধু করিয়েছিলেন সেই ভোটার কার্ডটাকেই আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে ভোটার কার্ডের ক্ষেত্রে, সেটা আপনি যেটা কৃষক বন্ধু দিয়েছিলেন সেটাই দিবেন এবং জেরক্সটাও সেটাই আপনি দিবেন। জাতি আপনার যেটা আছে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, যেটা হোক, সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, যেটা বলে আপনি সেটা টিকমার্ক দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা কিন্তু আবশ্যিক লেখা নেই, কিন্তু আবশ্যিক। যদি মোবাইল নাম্বার না থাকে আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। মোবাইল নাম্বার একটি চালু মোবাইল নাম্বার আপনি কিন্তু দেবেন। আধার নাম্বার তো অবশ্যই লেখা আছে, আপনার আধার নাম্বার আপনি এখানে দিয়ে দিলেন। বসবাসের ঠিকানা, এখানে আরেকটা জিনিস আমি বলি, বসবাসের ঠিকানার ক্ষেত্রে যেহেতু জমি যেখানে বিমা সেখানে, সুতরাং বসবাসের ঠিকানাটা আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড অনুসারে লিখবেন। ভোটার কার্ড বা আধার কার্ড অনুসারে আপনার যা ঠিকানা আছে সেই ঠিকানা লিখবেন। গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। এভাবে কিন্তু আপনার ভোটার কার্ড অনুসারে বা আধার কার্ড অনুসারে আপনি লিখলেন। এরপর আসি কেসিসি, হ্যাঁ কিংবা না, আপনি যেটাই করুন না কেন ফর্ম বাতিলের ক্ষেত্রে কোনোটারই কিছু আসে যায় না। আপনার থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। এরপর আসি কৃষক বন্ধু আইডি। অনেকের মনে একটা ধারণা থাকে, আমার যদি কৃষক বন্ধু আইডি না দিতে পারি আমার ফর্মটা কি বাতিল হয়ে যাবে বা ফর্মটা কি গ্রহণীয় হবে না। কিচ্ছু না, যদি আপনার ভোটার কার্ডে
টা ঠিকঠাক থাকে, মানে কৃষক বন্ধুদের যে ভোটার কার্ডটা দেওয়া ছিল সেই ভোটার কার্ডটা যদি আপনি এখানে লিখেন, আপনার কৃষক বন্ধুর আইডির কোনো প্রয়োজন নেই। যাদের কৃষক বন্ধু এখনও করানো হয়নি তাহলে তারা কি দেবে? কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এখানে ফাঁকা থাকবে। যদি আপনি জানেন আপনি দেবেন, না জানেন না দেবেন। এরপরে মূল বিষয় যেটার জন্য আজকে এই এত চারিদিকে হইচই, সেটা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। একটু মন দিয়ে শুনুন দাদা, আপনার খুবই প্রয়োজনীয় এই জায়গাটা। সেটা হচ্ছে যদি আগের বছরের কোনো ফর্ম আপনাদের কাছে থাকে, বাংলা শস্য বিমা খারিফ 2023 মরশুমে যদি কোনো ফর্ম থাকে এবং যদি 24 মরশুমে যে ফর্মটা আছে, দুটোর মধ্যে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেখানে শুধুমাত্র লেখা ছিল বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এই বছর যেটা নতুন যোগ করা হয়েছে, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার হবে। ভালো করে লক্ষ্য করুন, ফর্মেই কিন্তু লেখা আছে অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে আমি আসি মূল জায়গাতে। অধিসূচিত ফসলের নাম, ধান প্রিন্টেড অলরেডি আছে, কোনো এখানে আর কিছু আপনার লেখার প্রয়োজন নেই। জমিটা যেখানে সেই ঠিকানাটা কিন্তু আপনার হবে। জমিটা যে ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লক, সেই গ্রাম পঞ্চায়েত, যে মৌজার নাম আছে সেই মৌজার নাম লিখলেন, তার নিচে তার ব্র্যাকেট দিয়ে পরে জেল নাম্বারটা লিখে দিলেন। ওই জমির যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা আপনি লিখলেন। এরপর আসি দাগ নাম্বার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে বা বাংলা শস্য বিমা খারিফ 2024 মরশুমে যে ওয়ার্ক অর্ডার বেরিয়েছিল, সেই ওয়ার্ক অর্ডার অনুসারে বা আপনার যে ফর্মে যে লেখা আছে, আমি সমস্তগুলো দেখে আপনাকে আমি এই কথাটা বলছি, সেখানে কিন্তু প্রতিটি জায়গায় বারবার ধরে উল্লেখিত করে দেওয়া হয়েছে যে দাগ নাম্বার আপনাকে লিখতে হবে, প্রতিটি দাগ নাম্বার লিখতে হবে এবং দাগ নাম্বারের সাপোর্টিংয়ে যতটুকু পরিমাণে আপনার জমি আছে সেটা আপনাকে লিখতে হবে। এখানে আপনি একটা দাগ নাম্বার লিখলেন 1 2 3, তার সাপোর্টিংয়ে আপনার যত জমি আছে সেটা আপনি লিখলেন 0.11 বা যেমন হোক আপনার লিখলেন। এখানে 2 3 4 একটা দাগ নাম্বার লিখলেন, তারপর তার সাপোর্টিংয়ে যতটা জমি আছে সেভাবে লিখলেন। আপনাকে প্রতিটি দাগ নাম্বার প্রথমে লিখতে হবে, দাগ নাম্বার লিখলেন, তার পাশে জমির পরিমাপটা লিখলেন। এইভাবে কিন্তু ওই খতিয়ানে যতগুলো আপনার দাগ নাম্বার আছে পরপর পরপর আপনি দাগ নাম্বারগুলো লিখে গেলেন, আর এই পাশে পরপর পরপর আপনি সেই দাগ নাম্বারের সাপোর্টিং যতটা জমি আছে আপনি জমিটি লিখলেন। ধরুন আপনার 4টা খতিয়ান আছে, থাকতেই পারে একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার 3টা মৌজাতে আপনার জমি আছে এবং প্রতিটা মৌজাতে আপনার 2টো করে খতিয়ান আছে। প্রথমে কি করলেন, ব্লক গ্রাম পঞ্চায়েত লিখলেন, মৌজার নাম জেল নাম্বার লিখলেন, খতিয়ান নাম্বারটা লিখলেন। ধরুন খতিয়ান নাম্বার হচ্ছে 1 2 3 খতিয়ান নাম্বার। ওই খতিয়ান নাম্বারে যতগুলো দাগ আছে, দাগ অনেক থাকতে পারে, 20টা 50টা 150টা 200টা থাকতে পারে। তাহলে কী করবেন শুনে নিন মন দিয়ে, কি করবেন, খতিয়ান নাম্বারটা লিখলেন, খতিয়ান নাম্বারটা লেখার পর ওই খতিয়ানে আমি ভাবলাম 5টা দাগ নাম্বার আছে, আমি কম করে বলছি বাকিটা আপনারা বুঝতে পেরে যাবেন। 5টা দাগ নাম্বার আছে, প্রথমে এখানে আমি দাগ নাম্বারটা 1 নম্বর দাগটা লিখলাম, 2 নম্বর দাগটা লিখলাম, 3 নম্বর দাগটা লিখলাম, 4 নম্বর 5 নম্বর লিখলাম। তার জমির সাপোর্টিংয়ে জমিগুলো আমি সব লিখে নিলাম। আর কি করব, জমির পরিমাণটা লেখা হলো তো, তারপরে যখন আমি আরেকটা খতিয়ানের জন্য আমি লিখব, তখন কিন্তু আবার ব্লক, আবার গ্রাম পঞ্চায়েত, আবার মৌজা বা জেল নাম্বার, মৌজা এবং জেল নাম্বার, অন্য একটা খতিয়ান নাম্বার, তারপরে তার সাপোর্টিংয়ে যে দাগ নাম্বারগুলো হবে আমি এভাবে লিখে 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 যাব। কিন্তু দাদা আমার তো 6টি ঘর আছে এই ফর্মটিতে, তাহলে আমি কোথায় লিখব? আমার যদি একটা খতিয়ানে যদি আমার 18টা দাগ থাকে, আমি লিখব কোথায়? সেই জন্যেই এই জায়গাটা দেখুন কি লেখা আছে, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। আপনার যদি 5টা ফর্ম লাগে আপনি 5টা ফর্ম দিবেন পরপর, আপনার যদি 10টা লাগে 10টা দিতে হবে, যদি আপনার 30টা লাগে আপনাকে 30টা ফর্মে দিতে হবে, কিন্তু আপনাকে দাগ নাম্বার উল্লেখিত করতে হবে। ফার্স্ট যে ফর্মটা সেই ফর্মটা আপনি পুরো ফিল আপটা করলেন, সেকেন্ড ফর্ম থেকে যখন আপনি লিখবেন তখন আপনাকে পুরো কিছু লেখার প্রয়োজন হবে না। সেখানে কৃষকের নাম, বাবার নামটা লিখে দিলেন, ভোটার নাম্বারটা লিখলেন, মোবাইল নাম্বারটা লিখে এবার দাগ নাম্বারগুলো ওই মানে এই জমির যে জায়গাটা সেটা আপনি ফিল আপ করে গেলেন। আরেকটা জিনিস যেটা আপনি দাগ নাম্বার কোনগুলো লিখবেন, আপনার যেগুলো চাষযোগ্য জমি,
আপনার যেগুলো কৃষিজ যে দাগ নাম্বারগুলো আছে, দেখবেন জমির ধরন যে আছে পর্চাতে আপনারা জানেন কোনটা চাষযোগ্য বা কোনটা চাষযোগ্য নয়। সেই চাষযোগ্য জমিটা লিখবেন এবং তার পাশে চাষযোগ্য জমির দাগ নাম্বার লিখবেন, তার পাশে তার মোট জমির পরিমাণটা লিখবেন। আর একটা চেষ্টা করবেন যে দাগ নাম্বারগুলোতে বেশি বেশি পরিমাণে জায়গাটা আছে সেই দাগ নাম্বারগুলোকে প্রথমে লিখতে, সেই দাগ নাম্বার তার সাপোর্টিংয়ে যতটা জমি আছে সেটা লেখার জন্যে। এবং যখন দেখলেন যে আপনার কয়েকটা দাগ নাম্বার রয়ে যাচ্ছে যেখানে আপনার 0.001 এইভাবে আছে, মানে দশমিকের পর দুটো শূন্যর পর আবার কোনো একটা হয়তো আছে, সেক্ষেত্রে আপনি যেটা এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে, আপনি কয়েকটা দাগ নাম্বার বেশ কমাদি লিখে দিলেন, তারপরে ওই যে দাগ নাম্বারগুলো আপনি লিখলেন তার সাপোর্টিংয়ে যে 0.001 বুঝতে পারছেন, দুটো জিরোর পরে যে সংখ্যাটা থাকছে সবগুলোকে যোগ করে পরে যদি আপনার যতটা পরিমাণটা হচ্ছে সেটুকু লিখে দিলে হচ্ছে। কারণ ওগুলো আপনার এমনিতেই হিসাব অনুসারে কিন্তু আপনার 70টা রয়েছে, জমির পরিমাণ কিন্তু নেই বললেই চলে, তাহলে সেগুলো কোনো অতটা খুবই গুরুত্বপূর্ণ নয়। যদি নাও উঠে তাও আপনার খুব একটা অসুবিধা কিছু হবে না, কিন্তু বাকিগুলো এভাবে তুলবেন। আর নিজস্ব জমির ক্ষেত্রে আমি বললাম প্রথমে ফর্মটাতে যে আমি এটা নিজের জমির ক্ষেত্রে আমি বলছি, এখানে আপনি নিজস্ব লিখে দেবেন, আর কিছু লিখতে হবে না। রোপণের সম্ভাব্য তারিখ একটু মন দিয়ে শুনে নেন। রোপণের সম্ভাব্য তারিখ আপনি কি লিখবেন? দেখুন এবছরের যা বৃষ্টির আবহাওয়া যা চলেছিল, বৃষ্টি হওয়ার যা সম্ভাবনা হয়েছিল, তাতে কিন্তু আপনি সাতের মাসের প্রথম সপ্তাহের দিকে, সাতের মাসের প্রথম সপ্তাহের দিক থেকে আপনি 8 মাসের শেষ সপ্তাহ পর্যন্ত যে কোনো একটা ডেট আপনি দিতে পারেন। সাতের মাসের ফার্স্ট উইক থেকে আপনি 8 মাসের লাস্ট উইক পর্যন্ত যে কোনো একটা আপনি ডেট দিতে পারেন, তাতে কিন্তু কোনোরূপ কোনো সমস্যা নেই, যে কোনো একটা ডেট আপনি দিতে পারেন। এরপর আসি কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, কৃষকের নাম। এই যে এই জায়গাটাতে আপনার ব্যাংকের পাসবইয়ে যেমনটি নামটি লেখা আছে আপনি সেরকমই লিখবেন, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বড় হাতের, ইংলিশে লিখবেন বড় হাতের কিন্তু লিখবেন। ব্যাংকের নাম বড় করে লেখার প্রয়োজন নেই, পিএনবি, এসবিআই, ইউকো, বিজিবিবি শর্টকাট আপনি লিখে দিতে পারেন। ব্রাঞ্চের নাম আপনি যেটা আপনার ব্রাঞ্চ লিখলেন। অ্যাকাউন্ট নাম্বার একটু স্পষ্ট করে লিখবেন, অ্যাকাউন্টের নাম্বারটা একটু পরিষ্কারভাবে কিন্তু লিখবেন। আইপিএসসি অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। অ্যাকাউন্টের ধরন আমরা স্বাভাবিক দু ধরনের ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সেভিং এবং একটা হচ্ছে কারেন্ট বা কেসিসিও অনেকের অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা এক্ষেত্রে যারা বেশিরভাগ অ্যাকাউন্ট দেওয়া থাকে সেটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। আর এটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার কোন অ্যাকাউন্টটা দেবেন যেটা কৃষক বন্ধুতে অ্যাকাউন্টটা দেওয়া আছে, কারণ ভোটার কার্ড দিয়ে আপনার ফর্মটা কালেকশনের পর যখন এন্ট্রির পার্টে যায়, আপনার ভোটার কার্ডটা দিয়ে ওনার যখন এন্ট্রি করেন তখন কিন্তু অনেক ডাটা ফেচিং হয়ে যায় কৃষক বন্ধু থেকে। সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধুতে যে ভোটার কার্ড দেওয়া আছে, যে আধার নাম্বার দেওয়া আছে, যে অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, সেগুলো অটোমেটিক ফেচড হয়, আপনার নাম অ্যাড্রেসটা কিছুটা ফেচড হয়। তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধুতে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে আপনি সেই অ্যাকাউন্টটাকেই দেবেন। ভিডিওটি আমি বেশি বড় করতে চাইছি না, কারণ আর বাকি যেগুলো আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন, খুব একটা প্রয়োজনীয় জিনিস নয়, সবগুলো প্রয়োজনীয় কিন্তু আপনাদেরকে বলে বোঝানোর মতন প্রয়োজনীয় জিনিসটা নয়। ঘোষণা আপনি দেখুন, ভালো করে দেখে নেবেন, যা কিছু করছেন আপনি নিজে সমস্ত কিছু জেনে বুঝে করছেন, আপনার ফর্মের দায়িত্ব কিন্তু আপনি সম্পূর্ণরূপে সেটা কিন্তু ঘোষণা করছেন। সাক্ষীর সই, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন। সাক্ষীর সই আমরা কিন্তু সাক্ষীর সই করতে হয় এমনি করে একটা করে দিলাম, এভাবে কিন্তু করবেন না। সাক্ষীর সইটা এটা যেমন স্বাভাবিক নামের সাইন হয়, নাম টাইটেল যেমনভাবে সাইন হয় সেভাবে কিন্তু করাবেন। আর কৃষকের সই, নিজের নামটা এখানে আপনি সই করলেন, যদি টিপসাপ দেন তাহলে LTI কিন্তু লিখে দিবেন। LTI লেখার পর পাশে কিন্তু তার নিজের নামটা কিন্তু লিখে দিবেন। এরপরে আসি আপনার যে এলাকাটা আছে, আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। এই এলাকাটা এরিয়েশন সার্টিফিকেট, এখানে আপনার কলম চালানোর কোনো কিছু প্রয়োজন নেই, এই জায়গাটা ফাঁকা থাকবে। এরপরে আসুন প্রাপ্তি স্বীকার, এই জায়গাটা কিন্তু
একটু গুরুত্বপূর্ণ বটে, কারণ এটাই আপনার কাছে থাকবে এবং এটার উপরে ভিত্তি করেই আপনি কিন্তু যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেটার সমাধানের জন্য যেখানেই যাবেন আপনাকে এই প্রাপ্তি শিকারটা নিয়ে যেতে হবে। সুতরাং প্রাপ্তি শিকারটা কিন্তু ভালোভাবে রাখবেন এবং ভালোভাবে দেখে শুনে একটু নেবেন। সঠিকভাবে নিজের নামটি লিখবেন, পিতা মাতা বা অভিভাবক যা হোক যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা লিখলেন, কোন গ্রাম পঞ্চায়েতের আপনি সেটা লিখলেন, কোন ব্লকের আপনি লিখলেন, কোন জেলার আপনি সেটা লিখলেন, নিকট হইতে কত তারিখ আপনি ফর্মটা দিচ্ছেন, যেদিন আপনি জমা করবেন সেই দিনের তারিখটা এখানে দিবেন। এখানে ধান লিখবেন, আপনি ধানের জন্য যেহেতু ফিল আপ করছেন আপনি এখানে ধান লিখবেন, মোট জমির পরিমাণটা লিখবেন, এই জায়গাটায় কী লিখবেন, মোট জমির পরিমাণটা। এরপর একর জমি পরিমাণের জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, ব্যাস, এবার কিছু না। এবার নিজের নামটা এখানে আপনি আরেকবার লিখে দিলেন, এর কোন ব্যাংকের সেই ব্যাংকের নাম, SBI, ইউকো, PNB যা হোক, কোন শাখা সেই শাখাটা লিখলেন, তারপর কি তার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিলেন। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু লেখার প্রয়োজন এখনও পর্যন্ত শোনা যায়নি, মধ্যস্থতাকারীর নাম ঠিকানা। এটা কী হবে, এই জায়গাটা আসলে যিনি জমা নিচ্ছেন তার, যিনি জমা নিচ্ছেন তিনি তো এখানে সই আপনাকে করেই দেবেন, তিনি সই করে দেবেন এবং স্ট্যাম্প, এই দুটো জিনিস কিন্তু বারবার ধরে বলছি দেখে নেবেন। সই এবং স্ট্যাম্প যার কাছ থেকে আপনি জমাটা নিচ্ছেন মানে জিপি কোঅর্ডিনেটর, তার সই এবং স্ট্যাম্প যেন থাকে। এইটা যদি না থাকে আপনার এই ফর্মটি যদি কোনো সমস্যা হয়ে থাকে পরবর্তীকালে ওই বিনা জিপি কোঅর্ডিনেটরের স্ট্যাম্প সই আপনি রিসিপ্টটা যদি নিয়ে যান আপনাকে কোথাও কোনো গ্রাহ্যনীয় হবে নাই। আর ফর্মটি ফিল আপের ক্ষেত্রে যদি কোনরূপ কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানান, তখন বিস্তারিত আরও একটা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে দেব। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভালোবাসে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটি একটু বেশি পরিমাণে শেয়ার করার জন্য, কারণ যেন প্রত্যেকের কাছে এই তথ্যটা পৌঁছে যায়। এখনও সময় আছে হাতে, যদি ভুল করে থাকেন তাহলে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে জমা করুন, যেন সামান্যতম ভুলের কারণে আপনার ফর্মটি যেন না বাতিল হয়ে যায়। যে আশায় ফর্মটা ফিল আপ করছেন সেটা যেন নিরাশ না হয়। আর লাইক দিয়ে সাথে থাকুন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো। ধন্যবাদ।